আজকে আমাদের ক্লাস 10 এর প্রথম অধ্যায় দ্বিঘাত সমীকরণ আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব দ্বিঘাত সমীকরণ কি। দ্বি কথার অর্থ হচ্ছে দুই এবং ঘাত কথার অর্থ হচ্ছে পাওয়ার। অতএব এর থেকে বোঝা যায় যে সমীকরণে আমাদের চলরাশির সর্বোচ্চ ঘাত 2 সেই সমীকরণকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা সাধারণত সমীকরণ গঠন করার সময় এক্স দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ধরে থাকি, তাই আমরা এই আলোচনাটা এক্স দিয়েই করব। তার মানে কি, আমাদের সেই সমীকরণের এক্স এর সর্বোচ্চ ঘাত 2 থাকবে। তার মানে 2 এর নিচেও থাকতে পারে এবং তার সাথে কি এর সাথে এক্স এর ঘাত 1ও থাকতে পারে এবং এক্স এর ঘাত 0ও থাকতে পারে। এটা সমান সমান 0 হবে। এবার এর সাথে সাথে এক্স স্কোয়ারের কোনো সহগ থাকা সম্ভব, সেই সহগটা আমরা এ ধরে নিই এবং শুধু এক্স এর সহগ এখানেও কিছু থাকতে পারে সহগ, সেটাকে আমরা বি ধরে নিই এবং এক্স টু দেওয়ার 0 এর সহগ আমরা সি ধরে নিই। তার মানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের এক্স এর পাওয়ার 1 বা 0 থাকুক বা না থাকুক তাতে তেমন কোনো যায় আসে না, কিন্তু আমাদের এক্স এর পাওয়ার 2 যুক্ত সংখ্যা থাকতেই হবে। এই সমীকরণটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি হয়ে যাবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 মান হয় 1, সেজন্য এখানে কি সি থাকলো ইকুয়াল টু 0। তাহলে এই রূপটাকে আমরা কি বলবো, এই রূপটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এবার এই সমীকরণে আমাদের শর্ত কি, তবে এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার একমাত্র শর্ত কি, যেটা আমরা এতক্ষণ আলোচনা করে বললাম, সেই শর্ত অনুযায়ী এ কখনো 0 হতে পারবে না, তবে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার এই দ্বিঘাত সমীকরণ আমরা যখন সমাধান করতে যাব অবশ্যই আমরা এখানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করব। মানে আমাদের কোনো সমীকরণ যদি এরকম থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0, এটাও একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, এটা 2 চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু আমাদের ক্লাস 10-এ শুধুমাত্র এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই আলোচনার বিষয়। তো এই দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য আমাদের কাছে 2টি রাস্তা রয়েছে। প্রথম রাস্তাটা কি, উৎপাদক বিশ্লেষণ। আরেকটি রাস্তা হলো শ্রীধর আচার্যের সূত্র। আমরা আস্তে আস্তে 2টি নিয়ম নিয়েই আলোচনা করব। এরপর কষে দেখি 1.1-এ কিছু প্রশ্ন আছে, বলা আছে কিছু পদ দেওয়া আছে, এই পদগুলির মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা দেখতে বলেছে। এটা দেখার জন্য আমরা প্রথম যে সমীকরণটা আছে সেটা থেকে আমরা আলোচনা শুরু করি। প্রথম যে রাশিমালাটা আছে সেটা যদি আমরা দেখি, প্রথম রাশিমালাটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এই সমীকরণে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 2, অতএব এটি একটি দ্বিঘাত সংখ্যামালা। পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, এখানে আছে কি 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে হয়ে যাবে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে x এর সর্বোচ্চ ঘাত 5, অতএব এটাকে দ্বিঘাত সংখ্যামালা বলা যাবে না। আমরা 3 নম্বর সমীকরণটা যদি দেখি একটু, কি আছে 3 নম্বর সমীকরণে, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। আমরা যদি গুণটা করে দিই তাহলে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, সুতরাং বলাই যায় এটি একটি দ্বিঘাত সংখ্যামালা এবং সেরকমভাবে পরের সংখ্যাটিও কোনো দ্বিঘাত সংখ্যামালা নয়। এরপরের প্রশ্নে বলা আছে নিচের সমীকরণগুলি কি কোনটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে আনা যায়, যেখানে এ ও বি এ বি সি সবাই বাস্তব সংখ্যা। এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। এইবার আমরা যদি প্রতিটি সংখ্যাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার আমরা যদি একটু যোগ বিয়োগ করে নিই তাহলে হয়ে যাবে এক্স প্লাস 1/x মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার আমরা যদি একটু লসাগু করি
তাহলে এখানে কিছু নেই, মানে নিচে আছে 1 ও এক্সের লসাগু করলে এক্সই হয়। এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 7x ইকুয়াল টু 0। তাহলে কি থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে এই লাইনটা কি করে আনলাম? ভগ্নাংশের উপরে কিছু আছে সামথিং এ বি সি, নিচে কিছু আছে সামথিং এক্স ওয়াই জেড। এটার উত্তর হচ্ছে 0। এই কন্ডিশন থেকে আমরা বলতেই পারি এবিসি এর ভ্যালু 0। এক্স ওয়াই জেড এর মান শূন্য হওয়া কখনোই সম্ভব না, কারণ কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কখনোই শূন্য হতে পারে না, বরং কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করাই যায় না। এবার এখানে দেখা যাচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2। অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ। মানে এই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে সাজাতে পারি। এর পরের সংখ্যাটি আছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমরা যদি বাঁদিকে লসাগু করি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার আমরা যদি একটু সিম্পলি করার চেষ্টা করি কোনাকুনি গুণ করে, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। একটু যদি সিম্পলিফাই করি সমীকরণটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3, অতএব এটাকে দ্বিঘাত সমীকরণ তো বলা যায় না, এবং এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে সাজানো যাবে না। এবার 3 নম্বর সমীকরণটা যদি আমরা লক্ষ্য করি, এই সমীকরণে যদিও এক্স স্কোয়ার যুক্ত পদ আছে, তবুও এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে লেখা যায় না। এর কারণ হচ্ছে এই সমীকরণে রুট এক্স যুক্ত একটি পদ আছে, যে কারণে আমরা এই আকারে এই সমীকরণটিকে সাজাতে পারি না। এরপর যদি আমরা 4 নম্বরে যাই, 4 নম্বর প্রশ্নটা আছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে আনা যায় কিনা এটা দেখার জন্য আমরা একটু ক্যালকুলেশন করব। এক্স মাইনাস 2 হোল স্কোয়ারকে যদি ভাঙানো যায় তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। এদিকে ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার প্রতিটা রাশিকে যদি আমরা বাঁদিকে নিয়ে আসি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। কারণ সাইড চেঞ্জ করলে প্রতিটা সংখ্যারই সামনের চিহ্নটা চেঞ্জ হয়। এবার আমাদের প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার বাদ চলে যায়, এখানে বেঁচে থাকে 4x এর থেকে 2x বিয়োগ করলে 2x ইকুয়াল টু 0। এই সমীকরণটিতে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, সুতরাং এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে সাজানো যাবে না। আচ্ছা, এর পরের প্রশ্নে আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। আমরা আগে যে প্রশ্নটি আছে সেটি একটু লিখে নিই। প্রশ্নের মধ্যে আছে এক্স টু দ্য পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা যদি একটু সমীকরণটাকে একটু অন্য রকম করে সাজাই, এরকম যদি করি এক্স কিউব এর উপরে স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার আমরা যদি মনে মনে এই এক্স কিউবকে কোনো কিছু ধরে নিই, এক্স কিউবকে যদি মনে মনে এ ধরে নিই, তাহলে সমীকরণটা এরকম চলে আসছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। অতএব এই জায়গা থেকে একটা জিনিস বলা যায় যে এই সমীকরণটি এক্স কিউব এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। এরপরের প্রশ্নে আছে এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এই সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। এবার দেখো সমীকরণটা আমাদের কি আছে এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। আমরা দ্বিঘাত সমীকরণের শর্তে যেটা জানতাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0।
এখানে কি শর্ত ছিল আমাদের? এ নট ইকুয়াল টু 0। এবার এখানে দেখো এ এর জায়গায় কি আছে? a মাইনাস 2। এই শর্তের মধ্যে যে এ ছিল, এই সমীকরণটির এ এর জায়গায় আছে a মাইনাস 2। এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে। অতএব আমরা বলতে পারি এই দুটি সমীকরণ কম্পেয়ার করার পরে যে a মাইনাস 2 যদি শূন্য হয় তবে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ a মাইনাস 2 শূন্য হলে a মাইনাস 2 যদি শূন্য হয়ে যায়, যদি শূন্য হয়, তবে এক্স স্কোয়ার এর সাথে শূন্য গুণ হয়ে যাবে, মানে কি শূন্য হয়ে যাবে। অতএব এক্স স্কোয়ার যুক্ত পদ থাকবে না। তার মানে a মাইনাস 0 শূন্য হবে। এই সমীকরণটা যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে a মাইনাস 2কে শূন্য হতে হবে। এখান থেকে বলা যায় a ইকুয়াল টু 2। তার মানে a এর মান 2 হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এরপরে 4-এর 2 নম্বর প্রশ্নে যেটা আছে এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু 0 এবং এক্স ইজ নট ইকুয়াল টু 4, কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। এবার এটাকে সলভ করার জন্য আমরা প্রথমে কি করি, যে এই সমীকরণটিকে সমান সমানের ডান পাশে ও বা পাশের সংখ্যাগুলিকে কোনাগুনি গুণ করব। এক্স এর সাথে 3x গুণ করলে হয়ে যাবে 3x স্কোয়ার, এবং বাকি কি থাকলো আমাদের 4 মাইনাস এক্স। 4 মাইনাস এক্সকে 1 এর সাথে গুণ করলে 4 মাইনাস এক্সই হবে। এবং পরের লাইনে লেখা যায়, যদি আমরা একটু সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটি অলরেডি আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে চলে এসেছে। এখন আমরা যদি এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এ হয়ে যাবে কত? 3, বি হয়ে যাবে 1 এবং সি মানে হচ্ছে -4। এরপরে 4-এর 3 নম্বর প্রশ্নে আছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। এবার এই প্রশ্নটা সলভ করার জন্যে প্রথমে আমার ডান দিকে যে গুণটা রয়েছে সেই গুণটিকে আগে আমরা করে নেব। তাহলে আমাদের ডান দিকে যা ছিল হুবহু আমরা তাই লিখে যাব, এবং আমরা যদি ডান দিকে গুণটা একটু সাইডে করে নিই তাহলে কি আছে? এক্স প্লাস 4-এর সাথে এক্স প্লাস 3-র গুণ। তাহলে এ এক্সের সাথে এক্সের গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এবং এই এক্সের সাথে 3 গুণ করলে 3x, এবং 4-এর সাথেও আমাদের এরকম দুইটি সংখ্যা গুণ হবে। গুণ করলে কত হবে? 4 আর এক্স গুণ করলে 4x, এবং 3 আর 4 গুণ করলে হচ্ছে 3 4 12। ঠিক আছে, এই সংখ্যাটিকে আমরা এখানে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 আর প্লাস 2 আমাদের আগে থেকেই ছিল। এবার যদি প্রতিটি রাশিকেই সমান সমানের বাদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এই সংখ্যাটি আগে থেকেই ছিল বাদিকে, এবং ডান দিকের রাশিগুলিকে যদি আমরা বাদিকে নিয়ে আসি তাহলে প্রতিটি রাশির আগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আমরা একই সহগযুক্ত পদগুলি যোগ করি তাহলে হবে 3x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বিয়োগ করলে হবে 2x স্কোয়ার, এবং প্লাস 7xটা আমরা লিখে নিচ্ছি কারণ x যুক্ত পদ অনেকগুলি আছে। -3x এর সাথে যদি আমরা -4x যোগ করি তাহলে হয়ে যাবে -7x, এবং বাকি সংখ্যা কত থাকলো? 23 প্লাসে ছিল -12, -12-এর সাথে -2 যোগ করলে হয়ে যাবে -14 ইকুয়াল টু 0। এরপরে সমীকরণটা কি আসছে আমাদের? 2x স্কোয়ার, এর কোনো সাথে কেউ নেই, 7x এর সাথে 7x বিয়োগ করলে 0 হয়ে যায়, আর 23 থেকে 14 বিয়োগ করলে হয়ে যাচ্ছে +9 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটি অলরেডি আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারে চলে এসেছে, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করে দেখো x যুক্ত কোনো পদ নেই। আমরা x যুক্ত পদটিকে রিটার্ন আনতে পারবো। আনার জন্য আমরা কি করব?
প্রথমে যেটা ছিল 2x স্কোয়ার, এটা আমরা লিখে নেব এবং আমরা এক্স এর সাথে একটা 0 গুণ করব। লিখব কি 0 ইন্টু এক্স এবং বাকি যা আছে +9 = 0 সেটা আমরা লিখব। তাহলে এই সমীকরণে ABC কত হবে? A হয়ে যাবে 2, B 0 এবং C হয়ে যাবে 9। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নে আমাদের ছিল x + 2 হোল কিউব = x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x স্কোয়ার x এবং x টু দ্য পাওয়ার 0 সহগ লিখি। এই প্রশ্নটা সলভ করার জন্য প্রথমে আমরা বাদিকে অলরেডি একটা সূত্র চলে এসেছে, সেই সূত্রটি আমরা ভাঙাবো। এখানে আমরা এই সূত্রটি ছিল কি আমাদের a প্লাস b হোল কিউব। এটার মানে কি ছিল? a কিউব প্লাস 3 স্কোয়ার b প্লাস 3 ab স্কোয়ার প্লাস b কিউব। এই সূত্র অনুযায়ী আমরা ভাঙাবো। এখানে a কি আছে? x এবং b এর জায়গায় আছে 2। তাহলে এই সূত্র অনুযায়ী ভাঙালে কি হবে? x কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3, তার সাথে কি আছে? b স্কোয়ার। b স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার প্লাস b কিউব মানে 2 এর কিউব। এর সাথে কি ছিল আগে থেকেই? x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। এবার এই জায়গাটায় যে গুণটা আছে সেই গুণটাকে আমরা করে নেব। করলে কি হবে? x কিউব মাইনাস x। এবার একটু আমরা গুণগুলো করে নিব প্রথমে, তারপরের লাইনে আমরা সাইড চেঞ্জ করব। x কিউবের কোনো চেঞ্জ হচ্ছে না। পরের রাশিটা যেটা আছে সেটা হচ্ছে 3 আর 2 এর গুণ করলে 6x স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার করলে 4, 3 4 12x প্লাস 2 এর কিউব করলে হচ্ছে 8। এদিকে আগে থেকেই ছিল x কিউব মাইনাস x। আচ্ছা, এর পরের লাইনে আমরা সাইড চেঞ্জগুলো করে নিব। আমাদের বাঁ দিকে যে রাশিমালা ছিল তার মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু ডান দিকে যে রাশিগুলো ছিল সেগুলো বাঁ দিকে নিয়ে আসলে সামনের চিহ্নটা চেঞ্জ হবে। বাঁ দিকে যা ছিল আমরা তাই লিখে নেব এবং বাঁ দিকের রাশিগুলির সামনের চিহ্ন চেঞ্জ হবে, এবং যেটা আমরা করলাম। এরপরে যদি আমরা একটু যোগ বিয়োগ করি, প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব ক্যান্সেল হয়ে যাবে। এক্স স্কোয়ার যুক্ত পদ একটি আছে, সেটি হলো 6x স্কোয়ার, এবং এক্স যুক্ত পদ দুটি আছে, একটা হলো 12x, একটা শুধু প্লাস এক্স। এই দুটো যোগ করলে হবে 13x, এবং শুধু সংখ্যা একটি আছে সেটি হচ্ছে 8 = 0। এবার এই সমীকরণে আমাদের এক্স স্কোয়ার যুক্ত পদ, এক্স যুক্ত পদ এবং x টু দ্য পাওয়ার 0 যুক্ত পদ দেখতে পাচ্ছি না, যদিও বাকি দুটি পদ দেখতে পাচ্ছি। আমরা x টু দ্য পাওয়ার 0কে আমরা জোর করে এখানে নিয়ে আসতে পারি আমাদের অঙ্কের সুবিধার জন্য। x টু দ্য পাওয়ার 0-র ভ্যালু কত আমরা জানি, 1। তার মানে 8 ইন্টু 1 মানে x টু দ্য পাওয়ার 0 লেখাই যায়। তাহলে x স্কোয়ারের সহগ বা a এর মান কত? 6, এবং b এর মান কত হচ্ছে 13, এবং c এর মান হয়ে যাচ্ছে 8। এটা হচ্ছে x স্কোয়ারের সহগ, এটা x এর সহগ, এটা x টু দ্য পাওয়ার 0-র সহগ। এরপরে 5 নম্বরের প্রশ্নগুলো যে আছে সেগুলো আমরা একটু সলভ করব। 5 নম্বরে বলা আছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। প্রথম প্রশ্নটা কি ছিল? 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা একটি অংশকে ধরে নিব x, এবং অপর অংশটি হয়ে যাবে 42 মাইনাস x। এবার শর্তে কি বলা আছে? একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি শর্তানুসারে x এর বর্গের সমান হবে 42 মাইনাস x। একটু যদি আমরা সিম্পলিফাই করি বা সাইড চেঞ্জ করি তাহলে কি হবে? বাঁ দিকে আমাদের এক্স স্কোয়ার আগে থেকেই ছিল, শুধু ডান দিকের পদগুলোকে আমরা সাইড চেঞ্জ করব। মাইনাস এক্সকে ডান দিকে নিয়ে গেলে প্লাস এক্স, এবং প্লাস 42কে বাঁ দিকে নিয়ে গেলে মাইনাস 42 = 0। এটাই হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ। এরপরে 2 নম্বর প্রশ্নটি কি আছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 1 4 3। এবার আমাদের একটি সংখ্যা যদি x হয়, আমাদের ধরে নিতে হবে একটি সংখ্যা x, এবং অপর সংখ্যাটি হবে, একটা জিনিস লক্ষ্য করার মতো, অযুগ্ম সংখ্যা মানে একটা যদি আমরা অযুগ্ম সংখ্যা কল্পনা করি, ধরো 5,
5-এর পরের অযুগ্ম সংখ্যা কত? 7। তারপরে অযুগ্ম সংখ্যা 9, তারপরে 11, তারপরে 13। আমরা যদি এদের সিকোয়েন্সটা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো অযুগ্ম সংখ্যাগুলি একটির সাথে 2 যোগ করলে পরেরটি পাওয়া যায়। তার মানে পরের অযুগ্ম সংখ্যাটি হয়ে যাবে x + 2। এবার প্রশ্নের শর্ত অনুযায়ী বলাই যায় এই দুটি সংখ্যার গুণফল কত হবে? 143। সুতরাং শর্তানুসারে x এর সাথে x + 2 গুণ করলে চলে আসবে 143। এবার যদি আমরা বাঁদিকে গুণটা করে নিই তাহলে হয়ে যাবে x² + 2x = 143। এবং যদি আমরা একটু সাইড চেঞ্জ করি তাহলে হবে x² + 2x - 143 = 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণটি। এরপরে 3 নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, সেখানে বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এবার একটি সংখ্যা আমরা x ধরে নিই। যেহেতু সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা, তার মানে পরের সংখ্যাটা হয়ে যাবে x + 1। এবার বলা আছে এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। সুতরাং শর্ত খুব সহজেই বলা যায় x এর স্কোয়ার প্লাস x + 1 এর স্কোয়ার, এটা হয়ে যাবে কত? 313। আমরা যদি একটু সিম্পলিফাই করি প্রবলেমটা তাহলে হয়ে যাবে x² এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু x + 1 স্কোয়ারের আমরা বর্গ করব। তাহলে হয়ে যাবে x² + 2x + 1 = 313। এবার আমরা একটু সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করলে হয়ে যাবে x² + x² + 2x + 1 - 313 = 0। এবার যদি এর মাঝখানে যে যোগ বিয়োগগুলো আছে সেগুলো যদি আমরা করে নিই, একটা x² এর সাথে আরেকটা x² যোগ করলে হয়ে যাবে 2x² + 2x। 313 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে 312 = 0। এবার আমরা চাইলে পরে এই সমীকরণটিকে আরও একটু সিম্পলিফাই করতে পারবো। যদি আমরা সমীকরণটির উভয় পাশে 2 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটি সংখ্যায় অর্ধেক হয়ে যাবে। 2x² হয়ে যাবে x², 2x হয়ে যাবে শুধু x, এবং 312 অর্ধেক করলে হয়ে যায় 156 = 0। এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্ম। এবার 4 নম্বর প্রশ্নটাই বলা আছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। মানে ঘড়িটির 336 টাকা বিক্রয় মূল্য। তাহলে আমরা ঘড়িটির ক্রয় মূল্য x ধরে নেব। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে ঘড়িটিতে কত লাভ হয়? লাভ বের করতে গেলে আমাদের কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। ঘড়িটিতে লাভ হয় তাহলে কত? 336 - x টাকা। এবার বলা আছে ঘড়িটিতে শতকরা অত শতাংশই লাভ হয়, যত টাকাতে ঘড়িটা ক্রয় করেছিল শতকরা অত শতাংশই লাভ হয়। যদি 17 টাকা দিয়ে ঘড়িটি কিনে তাহলে 17% লাভ হয়, এরকম ব্যাপারটা আর কি। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি শর্তটা বের করতে পারি, অথবা তোমাদের সুবিধার জন্য আমি চাইলে পরে একটু দেখিয়েও দিতে পারি, বা দেখিয়ে দেওয়াটাই ভালো হবে। যে হচ্ছে আমরা কোস্তুর যদি লাভের শতকরা পরিমাণ বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? যেটা আমাদের লাভ হয়েছে সেটাকে ভাগ করতে হবে ক্রয় মূল্য দিয়ে, এটার সাথে গুণ করতে হবে 100। এই শতাংশ হচ্ছে, এটাই হচ্ছে লাভ বের করার বা লাভের শতকরা পরিমাণ বের করার নিয়ম। তাহলে বলাই যায় শর্ত অনুসারে ঘড়িটিতে লাভ হয় কয় টাকা? 336 - x টাকা, এবং ঘড়িটি কেনা হয় x টাকায়। এর শতাংশ বের করতে গেলে আমাদের কি 100 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্যের সমান। ক্রয় মূল্যটা আমরা x ধরেছিলাম। এবার আমরা একটা জিনিস করতে পারি, এই সমীকরণটিকে সমান সমান চিহ্নের ডান দিকেও বাঁ দিকে গুণ করতে পারি। এবার প্রশ্ন উঠতে পারে ডান দিকে যে x আছে তার নিচে কিছু নেই, এটার নিচে আমরা মনে মনে 1 ধরতে পারি, এবং ধরতে হবে আমাদের। যদি আমরা গুণ করি x এর সাথে x এর গুণ করলে হয়ে যাবে x²। 336 - x এর সাথে ইন্টু 100, এটা আমাদের উপরে ছিল, এর সাথে 1 গুণ করলে এই সংখ্যাটা চেঞ্জ হয় না। এবার আমরা ডান দিকের গুণটা করে দেব। 336 সাথে 100 গুণ করলে হবে 33600, এবং -x এর সাথে 100 গুণ করলে হবে
100x। এবার আমরা একটু সাইড চেঞ্জ করব সংখ্যাগুলিকে, হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 100xকে এদিকে আনলে হবে প্লাস 100x, এবং 33,600কে সাইড চেঞ্জ করলে হবে মাইনাস 33,600 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণটার ফাইনাল ফর্ম। 5 নম্বর প্রশ্নে বলা আছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এবার এই প্রশ্নটায় আমরা প্রথমে ধরে নিই, তারপরে আমরা আলোচনা করছি। ধরে নিই নৌকার গতিবেগ। নৌকার গতিবেগটা আমরা x কিমি পার ঘন্টা নেব। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে আমরা যে এককগুলো ধরছি সেটা প্রশ্নে যেভাবে আছে সেভাবেই ধরে নিচ্ছি। এটা করলে আমাদের সবথেকে বেশি সুবিধা হবে। আমরা যদি একক চেঞ্জ করে ধরে নিই তাহলে খুব জটিলতা আসবে আমাদের সমাধানের ক্ষেত্রে। এবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা স্রোতের অনুকূলে যাব, এই দিকে স্রোত যায়, যখন আমরা স্রোতের অনুকূলে নৌকা চালাবো তখন আমাদের স্রোতের গতিবেগের সাথে নৌকার গতিবেগ যোগ হয়ে যাবে। এবং যদি আমরা স্রোতের বিপরীতে মানে এদিকে নৌকা চালাই তাহলে আমাদের স্রোতের গতিবেগটা নৌকার গতিবেগ থেকে বিয়োগ হবে, তাহলে আমরা নৌকার ফাইনাল গতিবেগ পাবো। স্রোতের অনুকূলে রতন মাঝির নৌকার গতিবেগ x+2 কিমি পার ঘন্টা হয়, এবং স্রোতের প্রতিকূলে রতন মাঝির নৌকার গতিবেগ x-2 কিমি পার ঘন্টা হয়ে যায়। আমরা চাইলে লিখেও নিতে পারি, জিনিসটা লিখে নিচ্ছি। 2 কিমি বেড়ে যাবে, মানে x+2 কিমি পার ঘন্টা হবে। কারণ হচ্ছে স্রোতের অনুকূলে যখন আমরা যাব তখন স্রোতের গতিবেগের সাথে নৌকার গতিবেগটা যোগ হয়ে গেলে নৌকার আমরা ফাইনাল গতিবেগ পাব, এবং স্রোতের প্রতিকূলে রতন মাঝির গতিবেগ হবে x-2 কিমি পার ঘন্টা। এইবার আমরা জানি অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পাই। এক্ষেত্রে বলা কি আছে যে হচ্ছে স্রোতের অনুকূলে গিয়ে ফিরে আসতে, মানে রতনের অনুকূলে নৌকা চালায়নি, স্রোতের প্রতিকূলেও নৌকা চালিয়েছে। তার মানে আমরা শর্তটা এভাবে বের করতে পারি। প্রথমে আমাদের স্রোতের অনুকূলে যদি যায় রতন মাঝি, তাহলে তার 21 কিমি যেতে সময় লাগবে 21 ডিভাইডেড বাই x+2 ঘন্টা, এবং স্রোতের তার তো আবার ফিরেও আসতে হয়েছে, তাই না? স্রোতের প্রতিকূলে যখন ফিরে আসবে তখন তার সময় লাগবে 21 ডিভাইডেড বাই x-2 ঘন্টা। আমাদের প্রশ্নে কি বলা ছিল, এই যেতে আসতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে স্রোতের অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে ওই ব্যক্তির সময় লাগে কত? 10 ঘন্টা। এবার আমরা বাঁদিকের সংখ্যাটার একটু লসাগু করব। যেহেতু লসাগু করা যায় না, তার মানে আমরা x+2 ইন্টু x-2 একে গুণ আকারে লিখে দেব। এবার যদি প্রথমে যে x+2 আছে এটা দিয়ে টোটাল রাশিটাকে যদি আমরা ভাগ করি তাহলে x+2 ক্যান্সেল হয়ে যাবে, এখানে শুধু x-2 থাকবে। এই x-2 দিয়ে 21কে আমাদের গুণ করতে হবে, এটাই আমাদের ভগ্নাংশের নিয়ম। তাহলে কীভাবে গুণ করলে 21x মাইনাস 21-এর সাথে 2 গুণ করলে হবে 42, প্লাস অনুরূপভাবে ওই সাইডেও একই জিনিস হবে, 21 দিয়ে x+2কে গুণ করতে হবে। তাহলে কী হবে? 21x প্লাস 42 ইকুয়াল টু 10। এই যে প্লাস 42 মাইনাস 42 ক্যান্সেল হয়ে যায়, তাহলে উপরে কি থাকলো? শুধু 21x আর 21x যোগ করলে হয় 42x। এবং নিচের সংখ্যাটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে কি আছে? x+2 ইন্টু x-2। এবার এক্সকে যদি মনে মনে আমরা এ ধরি এবং 2কে যদি বি ধরি তাহলে এই সম্পর্কটা এরকম চলে আসবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা একটা সূত্র, এটা ভাঙালে হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে নিচের জায়গাটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ডান পাশে 10 আগে থেকেই ছিল। এবার একটু আমরা সিম্পলিফাই করে নেব। 42x এখানে কি ছিল x স্কোয়ার, এবং 2-এর বর্গ করলে হয় 4, 10। এবার আমরা পরের লাইনে কি করব? একটু কোনাকুনি গুণ করব।
তাহলে কোনাকুনি গুণ করলে 10-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে 10 এক্স স্কোয়ার মাইনাস 4×10 40 সমান সমান 42 এক্সের সাথে 1 গুণ করলে 42 এক্সই থাকে। আমরা একটু সাইড চেঞ্জ করে নেব। সাইড চেঞ্জ করলে হবে 10 এক্স স্কোয়ার মাইনাস 42 এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। এবার আমরা চাইলে টোটাল রাশিটাকে 2 দিয়ে ভাগ করে সমীকরণটাকে একটু ছোট ফর্মে নিয়ে আসতে পারি। 2 দিয়ে ভাগ করলে 10কে হবে 5 এক্স স্কোয়ার, 42কে 2 দিয়ে ভাগ করলে হবে 21 এক্স এবং 40কে 2 দিয়ে ভাগ করলে হবে 20 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ। এরপরের প্রশ্নে আমাদের বলা আছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমরা এই সমীকরণটি গঠন করার জন্যে যার সময় কম লাগে মানে কি মহিমের সময় এক্স ঘন্টা লাগে বাগানটি যদি একা পরিষ্কার করে সেটা আমরা ধরে নেব। তাহলে কি লিখবো, ধরি মহিমের একা কাজটি করতে এক্স ঘন্টা লাগে। তাহলে এর থেকে বলা যায় সুতরাং মজিদের একা কাজটি করতে এক্স প্লাস 3 ঘন্টা লাগে। এবার মহিম যদি এক্স ঘন্টায় টোটাল কাজটা করে তার মানে 1 ঘন্টায় মহিম 1/x অংশ কাজটি করে, এবং মজিদ যদি এক্স প্লাস 3 ঘন্টায় কাজটি করে তার মানে 1 ঘন্টায় মজিদ 1/x প্লাস 3 এই অংশ কাজটি করে। আমরা চাইলে পরে এই জিনিসগুলো লিখেও নিতে পারি এবং না লিখলেও তেমন একটা যায় আসে না। তার মানে দুজন মিলে যদি একসাথে কাজ করে তাহলে 1 ঘন্টায় কাজ কতটুকু শেষ করবে এটুকু আমরা লিখে নিই। তারা দুজনে একসাথে 1 ঘন্টায় কতটুকু কাজ করবে 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ। এবার কি বলা আছে, তারা 2 ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে নিতে পারে। তার মানে 2 ঘন্টা এই সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করলে আমাদের টোটাল কাজটা 1 অংশ এর সমান হবে। তাহলে সুতরাং আমরা ডাইরেক্ট শর্ত লিখতে পারি 2 × 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়াল টু 1। এবার পরের লাইনে 2কে আমরা ডান সাইডে নিয়ে যাব আর বাঁ সাইডে থাকবে x × x প্লাস 3। যেহেতু দুটো সংখ্যার লসাগু করা যায় না তার মানে তাদের গুণফলই লসাগুর সমান হবে। এবার আগের অঙ্কটির মতোই x দিয়ে x × x প্লাস 3কে ভাগ করলে x ক্যান্সেল হবে এবং শুধু কি থাকবে x প্লাস 3। x প্লাস 3-র সাথে 1 গুণ করলে এই সংখ্যাটাই থাকে প্লাস এখানে শুধু থাকে কি x, এবং 2কে ডান দিকে নিয়ে গেলে 1/2 হয়। এবার যদি একটু সিম্পলিফাই করি, x আর x যোগ করলে হয় 2x এবং প্লাস 3 আগে থেকেই ছিল, এবং x এর সাথে x প্লাস 3 যদি গুণ করি তাহলে x স্কোয়ার প্লাস 3x এবং এদিকে হাফ আগে থেকেই ছিল। পরের লাইনে আমরা একটু কোনাকুনি গুণ করব সমান সমানের বাঁ দিকে ও ডান দিকে। আমরা আগে x স্কোয়ার প্লাস 3x এর গুণটা করব। আমরা এই অঙ্কগুলোতে সবসময় x স্কোয়ার যদি একটি জায়গায় থাকে তার গুণটা আগে করার চেষ্টা করব। সেটা করলে কি হবে, x স্কোয়ারের সামনে মাইনাস আসার সম্ভাবনা সবথেকে কম হবে। আমাদের x স্কোয়ারের আগে মাইনাস আনার কোনো টেন্ডেন্সি নেই। x স্কোয়ার প্লাস 3x, x স্কোয়ার প্লাস 3x এর সাথে 1 গুণ করলে এটাই হয়, এবং 2 দিয়ে 2কে গুণ করলে হয় 4x প্লাস 3 দিয়ে 2কে গুণ করলে 6। পরের লাইনে আমরা একটু সাইড চেঞ্জ করব, কি হবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0। আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে x স্কোয়ার যুক্ত পদ তো একটিই আছে, তার মানে x স্কোয়ারই থাকবে। 4x থেকে 3x বিয়োগ করলে শুধু x থাকে, এবং যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস বসবে, এবং -6 আগে থেকেই ছিল ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ। 7 নম্বর প্রশ্নে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আমরা ধরেই নিই একক বা দশকের যে কোনো একটি অঙ্ককে ধরে নেব। যে কোনো একটি অঙ্ককে ধরে নিলে সমীকরণটি গঠন করা যাবে। আমরা দশক স্থানীয় অঙ্কটাই তাহলে ধরে নিই। ধরি দশক স্থানীয় অঙ্কটি x। সুতরাং একক স্থানীয় অঙ্কটি কত হবে, x প্লাস 6, কারণ 6 বেশি একক স্থানীয় অঙ্কটি। এবার আমাদের যদি একক ও দশকের জানা থাকে আমরা একটা সংখ্যাকে কি করে বের করব, এটা আমাদের একটু জানা থাকতে হবে। আমরা যদি যে কোনো একটা সংখ্যা লিখি, ধরলাম আমরা 42, 42-র একক হচ্ছে 2, দশক 4,
এবার আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দশকের অঙ্কের সাথে সবসময় 10 গুণ হয় এবং এককের অঙ্কের সাথে যদি 1 গুণ করে যোগ করি তাহলে আমরা মূল সংখ্যাটি পাই। এইভাবেই আমরা এখানে সংখ্যাটি গঠন করব। তাহলে এই হিসেবে সংখ্যাটা কত বের হবে? সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ এবং একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করে যোগ। তার মানে কত হয়ে যাচ্ছে? 10x প্লাস x প্লাস 6, 11x প্লাস 6, এটা হবে সংখ্যাটি। এবার আমাদের প্রশ্নে কি বলা আছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তার মানে অঙ্কদ্বয়ের গুণফল ছোট এবং সংখ্যাটি বড়। তাহলে আমরা খুব সহজেই শর্ত বের করতে পারবো। শর্তানুসারে অঙ্কদ্বয়ের গুণফল কি ছোট এবং সংখ্যাটি বড়, সেই জন্য আমরা সংখ্যাটিকে আগে লিখব। সংখ্যাটি যেহেতু বড়, আমরা সংখ্যাটিকে আগে লিখব। সংখ্যাটি কি ছিল? 11x প্লাস 6। এটার থেকে যদি আমরা অঙ্কদ্বয়ের গুণফল মানে x ইন্টু x প্লাস 6 করি, বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 12। এবার আমরা যে গুণগুলি আছে এই সমীকরণের মধ্যে সেগুলো আমরা করে নেব। এখানে কি আছে? 11x প্লাস 6, এর সাথে কোনো কিছু গুণ ভাগ কিছু নেই, মাইনাস x আর x এ গুণ করলে x স্কোয়ার, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস হয়ে যাবে। তার মানে কি হবে? মাইনাস 6x ইকুয়াল টু 12। এরপরের লাইনে আমরা একটু সাইড চেঞ্জ করে নেব। 11x প্লাস 6 মাইনাস x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার আমরা একটু যদি রিঅ্যারেঞ্জ করি এবং যোগ বিয়োগ করি তাহলে কি দেখতে পাবো? x স্কোয়ার যুক্ত পদ আমাদের একটি আছে, তার সামনে কি আছে? মাইনাস x স্কোয়ার, এবং 11x থেকে 6x বিয়োগ করলে থাকছে হচ্ছে প্লাস 5x, আবার 12 থেকে 6 বিয়োগ করলে থাকে মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার যেহেতু এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে, যেটা আমাদের দ্বিঘাত সমীকরণের শর্ত নয়, সেজন্য আমরা টোটাল রাশিকে -1 দিয়ে গুণ করব। তোমরা পরীক্ষার সময় ব্র্যাকেটে এই কথাটা লিখে দিবে। যদি গুণ করি তাহলে প্রতিটা সংখ্যার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, উভয় পাশে -1 দিয়ে গুণ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এটা। প্রতিটা রাশির সামনে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার প্রশ্ন আসতে পারে, আমরা তো 0-র আগে চিহ্ন চেঞ্জ করলাম না। 0-র আগে চিহ্ন চেঞ্জ করে কোনো লাভ নেই। 0 সামনে প্লাস বা মাইনাস চিহ্ন দেওয়ার কোনো অর্থই হয় না, এবং এটা হচ্ছে আমাদের এই সমীকরণের ফাইনাল ফর্ম। এবার 8 নম্বর প্রশ্ন যেটা আছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। এবার আমরা এই প্রশ্নটির ক্ষেত্রে ধরে নেব, আমরা একটু ছবিটা এঁকে নেওয়ার চেষ্টা করি, তাহলে খুব সুবিধা হবে। এই ছবিটি যদি আমাদের প্রশ্নে যে খেলার মাঠের কথা বলা হয়েছে এবং রাস্তাটি কথা বলা হয়েছে তার ছবি হয়, তাহলে এই দৈর্ঘ্যটা হবে 45 মিটার এবং প্রস্থ হয়ে যাবে 40 মিটার, এবং এই জায়গাটা যদি আমরা এক্স ধরে নিই, চওড়াটা এদিকেও এক্স, এখানেও এক্স এবং এখানেও এক্স। রাস্তা সহ এই মাঠটির দৈর্ঘ্য কত হয়ে যাবে? এখান থেকে এই পর্যন্ত 45, এখান থেকে এইটুকু এক্স, এখান থেকে এইটুকু এক্স, মানে 45 প্লাস 2x। এরকম করে প্রস্থটাও ঠিক একইভাবে আমরা বের করতে পারবো। তাহলে আমরা ধরে নেব রাস্তাটি x মিটার চওড়া। এবার যদি আমরা আয়তক্ষেত্রটির বা আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল বের করি তাহলে কত বের হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একই সূত্রে হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 45 ইন্টু 30 বর্গ মিটার। এই গুণটা করলে হয় 1800 বর্গমিটার। আবার রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য হবে, আমরা একটু আগে যেটা আলোচনা করলাম সেই হিসাবেই হবে। মাঠের দৈর্ঘ্য অলরেডি 45 মিটার ছিল, এবং দুই পাশে এখান থেকে এইটুকু একটা এক্স, এখান থেকে একটা এক্স, দুইটা এক্স যোগ করলে হয়ে যাবে 2x। একইভাবে রাস্তা সহ মাঠটির প্রস্থ কত হবে? প্রস্থ আগে থেকে 40 ছিল, এবং এইদিকে একটা এক্স, এইদিকে একটা এক্স যোগ হবে, কত হয়ে যাচ্ছে? প্লাস 2x। এটাও মিটার, এটাও মিটার। তাহলে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সুতরাং বলা যায় শর্তানুসারে
তোমরা একটু ছবিটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাই। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত? রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস 2x ইন্টু প্রস্থ হচ্ছে 40 প্লাস 2x এবং মাঠের ক্ষেত্রফল কত বেরিয়ে হয়েছিল আমাদের? 1800 মিটার। এটার থেকে এই টোটাল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে আমরা মাঠের ক্ষেত্রফল বিয়োগ করলে পাবো কি আমরা? রাস্তার ক্ষেত্রফল, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 450 বর্গমিটার। এবার আমরা এই গুণটা করে নিব। করার জন্য আমাদের প্রথমে কত হবে? 45-এর সাথে 40-এর গুণ, যে গুণটা করলে হয় 1800। এরপরে কত হবে? 45-এর সাথে এই 2x এর গুণ, যেটা করলে হয় 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 আগে থেকেই ছিল। আমরা চাইলে 450কেও একবারই সাইড চেঞ্জ করে বাঁদিকে নিয়ে আসতে পারি, ইকুয়াল টু 0। এবার প্লাস 1800 মাইনাস 1800 ক্যান্সেল হয়ে গেল। এরপরে আমরা যে বাকি জিনিসগুলো আছে সেগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে যোগ বিয়োগ করে লিখব। এক্স স্কোয়ার যুক্ত পদ একটি আছে, সেটা হচ্ছে 4x স্কোয়ার, এবং 90-এর সাথে এখানে আছে 90x এবং এখানে আছে 80x। এই দুটো জিনিস যোগ করলে হয়ে যাবে প্লাস 170x, এবং শুধু সংখ্যা এক জায়গায় আছে, সেটা হচ্ছে 450। এটা হচ্ছে শুধু সংখ্যা আর কোথাও নেই। মাইনাস 450 ইকুয়াল টু 0। এবার টোটাল সমীকরণকে 2 দিয়ে ভাগ করা যায়, ডান পাশে ও বা পাশে করলে হয় 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2x স্কোয়ার আগে থেকে ছিল, প্লাস 170কে 2 দিয়ে ভাগ করলে হয় 85x মাইনাস 450কে 2 দিয়ে ভাগ করলে হয় 225 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এই সমীকরণটির ফাইনাল ফর্ম।